গ্রামের শেষ প্রান্তে একটি ছোট পাহাড়ের কোলে মাটির ঘরের এই বসতিটি গড়ে উঠেছিল, যেন কেউ পরম মমতায় সাজিয়ে রেখেছে। পাশ দিয়ে একটি সরু খাল বয়ে যেত, যা দিন রাত কলকল শব্দে বকবক করত। প্রতিদিন সকালে বাজারে ব্যস্ততা বাড়ত, নানা শব্দ ভেসে আসত। গবাদি পশুর ডাক আর দোকানদারদের হাঁক ডাক একে অপরের সাথে মিশে যেত। মহিলারা দোকানের মাঝখান দিয়ে হেঁটে যেতেন, ঠিক যেন শান্ত নদীর বুকে হালকা ঢেউয়ের মতো। বাজারের এক কোণে ছিল একটি অতি সাধারণ দোকান, সাগরের দোকান। সাগরের কাছে না ছিল কোনো জমি, না ছিল গবাদি পশু, আর না ছিল বাবার রেখে যাওয়া কোনো অঢেল সম্পত্তি। উত্তরাধিকার সূত্রে সে পেয়েছিল কেবল একটি পুরনো দোকান, কয়েকটা সুঁই, সুতোর কিছু বান্ডিল আর একটি পুরনো কাঁচি, যা বছরের পর বছর ধরে তার সঙ্গী ছিল। সে কাঠের তক্তার পেছনে বসে কাপড়ের উপর ঝুঁকে ঘণ্টার পর ঘণ্টা সেলাই করত। গ্রামবাসী বলতো কাপড়ের উপর তার হাত এমনভাবে চলে যেন কেউ কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছে। একদিন বাজার অন্য দিনের তুলনায় একটু বেশি গরম ছিল। ঠিক তখনই তার দোকানের সামনে একটি মেয়ে এসে দাঁড়ালো। সাথে ছিল দুজন দাসী। তার গলার আওয়াজে এমন এক কোমলতা ছিল যেন হঠাৎ শীতল বাতাসের ঝাপটা এলো। তুমি কি দর্জি, সাগর? সাগর ধীরে ধীরে মাথা তুলল এবং এক মুহূর্তের জন্য তার আঙুলে আটকে থাকা সুতোর কথা সে ভুলেই গেল। জি, আমি। মেয়েটি কাপড়ের একটি ভাঁজ করা টুকরো এগিয়ে দিল, এমন এক দামি কাপড় যা সাগর এই বাজারে আগে কখনো দেখেনি। এই কাপড় দিয়ে একটি পোশাক সেলাই করতে হবে। সাগর কাপড়টি হাতে নিল, তার কোমলতা অনুভব করল। তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। কার জন্য? মেয়েটি মৃদু হেসে বলল, আমার জন্য। ঠিক সেই মুহূর্তেই সাগর জানতে পারল যে এটি হলো মেহের, রহমান চৌধুরীর একমাত্র মেয়ে। রহমান চৌধুরীর নাম শুধু এই গ্রামেই নয়, আশেপাশের অনেক গ্রামেই অত্যন্ত সম্মানের সাথে এবং ভয়ের সাথে নেওয়া হতো। সেই দিনের পর থেকে সাগরের মন বদলে গেল। এখন সে মেহেরের পায়ের আওয়াজ শোনার জন্য অপেক্ষা করত। কখনো সে পোশাকের ফিটিংয়ের জন্য আসত, কখনো কোনো অসম্পূর্ণ সেলাই ঠিক করতে, আর প্রতিবারই সাগরের বুক ধরফর করতে শুরু করত। সে কথা কম বলতো, কিন্তু হৃদয়ের গভীরে কিছু একটা পাক খাটছিল, ঠিক যেন মাটির চুলায় ধীর আঁচে রান্না হতে থাকা ঝোলের মতো। তারপর এক রাতে তার আর ঘুম এলো না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে অবশেষে সে একটি সিদ্ধান্ত নিয়ে নিল। পরদিন সকালে নিজের সবচেয়ে পরিষ্কার পোশাকটি পরে সে রহমান চৌধুরীর বাড়ির দিকে রওনা দিল। বাড়ির চারপাশে উঁচু উঁচু গাছ ছিল, বিশাল দরজা ছিল, আর ভেতরে ঢোকার আগেই তার মনে এক তীব্র ভয়ের সঞ্চার হলো। সাগর থামল, এক মুহূর্ত ভাবল, তারপর দরজায় কড়া নাড়ল। ভৃত্য তাকে ভেতরে নিয়ে গেল। রহমান চৌধুরী একটি মোটা গদির ওপর রাজকীয়ভাবে বসেছিলেন। সামনে চা, কফির পেয়ালা আর চেয়ারে সেই দাপট ছিল যা কোনোদিন কেউ টলাতে পারেনি। তিনি সাগরের দিকে এক পলক তাকিয়ে বললেন, কি কাজ? সাগর সাহস সঞ্চয় করে সরাসরি বলে দিল, আপনার মেয়ে মেহেরের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। পুরো মজলিসে এক ভারী নীরবতা নেমে এলো। তারপর রহমান চৌধুরী অট্ট হাসি দিয়ে উঠলেন। সেই হাসির শব্দ দেয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। তুমি বাজারের একজন সামান্য দর্জি? সাগর মাথাটা একটু নিচু করল। ঠিক সেই মুহূর্তে হাসির শব্দ শুনে মেহেরও ভেতরে চলে এলো। বাবা হো হো করে হেসে বললেন, মেহের, এদিকে এসো। শোনো, এই দর্জি তোমাকে বিয়ে করতে চায়। মেহের সাগরের দিকে তাকালো এবং হাসল, কিন্তু এই হাসি সেই হাসি ছিল না যা সাগর দোকানে দেখেছিল। এটি ছিল চরম অহংকার আর ঘৃণার হাসি। আমি কি আমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে একজন ক্লান্ত দর্জির সাথে থাকতে যাব? একটু থেমে সে আবার বলল, তোমার জায়গা তো বাজারে, এই গরিবদের মাঝে। সাগরের মনে হলো যেন কথাগুলো তাকে থাপ্পড় মারল। এখন রহমান চৌধুরীর চেহারা বদলে গেল। তার চোখের রাগ নেমে এলো এবং তিনি ভৃত্যদের ডাক দিলেন। ভৃত্যরা সাগরকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। কিন্তু কথা এখানেই শেষ হলো না। রহমান চৌধুরী গ্রামের প্রভাবশালী লোক ছিলেন এবং সেই সন্ধে পুরো গ্রামে একটাই খবর ছড়িয়ে পড়ল, দর্জি সাগরকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। কেউ প্রতিবাদ করেনি, কেউ কথা বলেনি।
সেই রাতেই সাগর তার সেলাইয়ের ছোট বাক্সটি তুলে নিল। সেই বাজারের ওপর এক শেষ নজর দিল, যেখানে সে তার সারা জীবন কাটিয়েছে। তারপর তার নজর পড়ল সেই লম্বা রাস্তার ওপর, যা গ্রাম থেকে বের হয়ে অন্ধকারের মধ্যে কোথাও হারিয়ে গিয়েছে। সে বুঝতে পারল সব শেষ হয়ে গেছে, কিন্তু সে জানত না যে এই রাতটি তার গল্পের শেষ নয়, বরং আসল শুরু ছিল। সাগর সেই দীর্ঘ রাতে হাঁটতে থাকল। শীতল বাতাস চড়ের মতো তার মুখে লাগছিল, যেন তাকে সেই অপমানের কথা মনে করিয়ে দিচ্ছে যা কয়েক ঘন্টা আগেই ঘটেছে। বগলে ছিল তার কাঠের সেলাই বাক্স, পুরনো জীবনের শেষ স্মৃতি। পকেটে টাকা ছিল না বললেই চলে, গন্তব্যের কোনো হুদিস ছিল না, কিন্তু একটি কথা সে জানত, সে যেভাবে গ্রাম থেকে বেরিয়েছে ঠিক সেভাবে আর ফিরে আসবে না। অনেক দিন সে পায়ে হেঁটে চলল, কাঁচা রাস্তা দিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরতে ঘুরতে অবশেষে সে এক বিশাল শহরে গিয়ে পৌঁছাল। তার গ্রামের তুলনায় অনেক বড়, অনেক বেশি কোলাহলপূর্ণ। চারদিকে মানুষের ঠাসা, আর বাতাসে মশলা আর নতুন কাপড়ের এক মিশ্র ঘ্রাণ। প্রথম দিন সাগরের নিজের গ্রামের কথা মনে পড়ল, দ্বিতীয় দিন তার তীব্র খিদে পেল, আর তৃতীয় দিন থেকে সে লড়াই শুরু করল। দুরাত সে বাজারের এক কোণে অপরিচিত লোকদের মধ্যে কাটাল। শেষ সম্বলটুকু দিয়ে শুকনো রুটি কিনে খেল। মানুষ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কেউ ফিরেও তাকাচ্ছিল না, যেন তার কোনো অস্তিত্বই নেই। তৃতীয় দিন সকালে সে কাপড়ের বাজারের পাশে বসে পড়ল এবং ব্যবসায়ীদের দেখতে লাগল। রেশম, সুতি আর কাপড়ের থান বিক্রি হচ্ছে, কিন্তু সাগরের চোখ ছিল ভিন্ন, একজন দক্ষ দর্জির চোখ। সে কাপড় স্পর্শ না করেই তার বুনন চিনে নিতে পারত, সুতোর পুরুত্ব বুঝে নিত এবং দেখেই আন্দাজ করে নিত এ থেকে কেমন পোশাক তৈরি হবে। ঠিক সেই সময় এক মাঝবয়সী লোক কাছে এলো। ছোট দাড়ি, তীক্ষ্ণ চোখ আর কাঁধে একটি দামি কাপড়ের থান। কিছুক্ষণ সে সাগরের দিকে তাকিয়ে থাকল, তারপর বলল, মনে হয় কাপড়ের ভালো চেনা জানা আছে তোমার। সাগর মাথা তুলল, আমি একজন দর্জি। লোকটি হাসল, আমার নাম জাকির, এই বাজারে কাপড়ের ব্যবসা করি। সেই শব্দগুলো সাগরের কানে দীর্ঘ অন্ধকারের পর হঠাৎ খুলে যাওয়া দরজার মতো শোনাল। সাগর সংক্ষেপে জানালো সে কোথা থেকে এসেছে, কি হয়েছে, তার অপমানের কথা শুধু শুধু দু এক কথায় বলল। জাকির কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আমার কাছে কাপড় আছে, কিন্তু দর্জি নেই। তুমি সেলাই পরো, আমি বিক্রি করব, লাভ হবে অর্ধেক অর্ধেক। সাগর এক মুহূর্তেও সময় নষ্ট করেনি। সেই দিন থেকেই কাজ শুরু হয়ে গেল। দোকানটি ছোট ছিল, কিন্তু সাগরের জন্য এটি ছিল এক নতুন পৃথিবী। ভোর থেকে রাত পর্যন্ত সুই চলতেই থাকত। তার হাত ক্লান্ত হতো না, বরং মনে হতো তার বুকের সব রাগ আর অপমানের বোঝা যেন তার হাতে নেমে এসেছে এবং সেলাইয়ের ভাঁজে ভাঁজে তা মিশে যাচ্ছে। কাপড়ের কিনারাগুলো এত নিখুঁত হতো যেন স্কেল দিয়ে টানা। সেলাইগুলো এত ঘন হতো যেন সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা সৈন্য। কিছুদিন পর মহিলারা নিজেদের মধ্যে কানাকানি শুরু করল, ওই নতুন দর্জির কাজ দেখেছ? পুরো বাজারে এমন কাজ আর কারণেই। তার পোশাক পরলে মনে হতো যেন ঠিক এই শরীরের জন্যই তৈরি করা হয়েছে। জাকিরের দোকানে ভিড় বাড়তে লাগল। সাগর শুধু সাধারণ সেলাইয়ে থেমে থাকেনি, সে নতুন নতুন ডিজাইন তৈরি করতে শুরু করল। হাতা বা গলার কাজ বদলে দিল। সপ্তাহের পর সপ্তাহ ধরে কাপড়ের থান আসতে থাকল, আর দিনের পর দিন নতুন পোশাক হয়ে বিক্রি হতে থাকল। এক বছরে জাকির যা স্বপ্নেও ভাবেনি সেই পরিমাণ মুনাফা হলো। এক সন্ধ্যায় দোকান বন্ধ করার পর জাকির চায়ের কাপ সামনে রেখে হেসে বললেন, সাগর, যেদিন তোমাকে প্রথম বাজারে বসে থাকতে দেখেছিলাম জানতাম না এমন এক রত্ন খুঁজে পাব। তারপর একটি ছোট চাবি টেবিলের ওপর রেখে দিলেন। সাগর অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? জাকির বললেন, বাজারের অন্য প্রান্তে একটি নতুন দোকান আছে, ওটা এখন তোমার নামে। সাগর তার প্রথম দোকান খুলল, তারপর কিছুকাল পর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। এখন অনেক দর্জি তার অধীনে কাজ করে। যে ছেলেটি এক রাতে খালি হাতে গ্রাম থেকে বেরিয়েছিল, এখন পুরো শহরে তার নাম ডাক। কিন্তু কিছু রাত এমন আসত যখন সে একা বসে থাকত, আর সেই মুহূর্তটি তার চোখের সামনে ধেসে উঠত। রহমান চৌধুরীর সেই অট্টহাসি আর মেহেরের সেই নিষ্ঠুর কথাগুলো, তোমার জায়গা তো বাজারে, এই গরিবদের মাঝে। সে সেই কথাগুলো ভোলেনি, ভুলতে চায়ওনি, কারণ এই কথাগুলোই ছিল তার এগিয়ে যাওয়ার জ্বালানি।
4 বছর কেটে গেল। ওদিকে সেই গ্রামে, যেখান থেকে সাগরকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, ভাগ্য নিজের হিসেব লিখছিল। গ্রীষ্মের শেষে মেষপালকরা এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি ভেড়া হঠাৎ কোনো কারণ ছাড়াই মরে পড়ে গেল। তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। প্রথমে মানুষ ভেবেছিল হয়তো সাধারণ কোনো ঘটনা, কিন্তু কয়েকদিনের মধ্যে খবরটি চারদিকে ছড়িয়ে পড়ল। এক অজানা মহামারী, নীরব, দ্রুত এবং দয়াহীন। এক সকালে এক রাখাল হন্তধন্ত হয়ে রহমান চৌধুরীর দরজায় এলো। কর্তাবাবু, আজ সকালে 3টে ভেড়া মরে গেছে। রহমান চৌধুরী প্রথমে পাত্তা দেননি। হাজার হাজার প্রাণী ছিল তার, কিন্তু পরদিন মরল 5টি, তারপর 10টি, তারপর ডজনে ডজনে। 1 মাসের মধ্যে পুরো পশুপাল ধ্বংস হয়ে গেল। যে সম্পদ তিনি সারা জীবন ধরে জমিয়েছিলেন তা তার চোখের সামনে ধুলোয় মিশে গেল। গ্রামবাসী বুঝতে পারল এটি কোনো সামান্য ক্ষতি নয়, এটি ছিল এক মহা বিপর্যয়। রহমান চৌধুরীর সেই বিশাল বাড়ি, যা অতিথিতে গমগম করত, তা জনশূন্য। শুধু মা আর মেয়ে ঘরে ছিল। রহমান চৌধুরীর গলার সেই গর্জন আর ছিল না। ক্লান্ত স্বরে তিনি বললেন, আমাদের কাছে আর বিশেষ কিছু বেঁচে নেই। মেহের অবাক হয়ে তাকালো। এমন কথা সে তার বাবার মুখে কোনোদিন শোনেনি। রহমান চৌধুরী মাথা নিচু করে বললেন, আমাদের সব শেষ হয়ে গেছে, অনেক ঋণ হয়ে গেছে মাথায়। এখন আমাদের এই বাড়ি বিক্রি করে দিতে হবে। সেই বিশাল বাড়ি জানিয়ে মেহের গ্রামের মেয়েদের কাছে অহংকার করত, তা বিক্রি হয়ে গেল। অনেক দূরের শহরের এক লোক সেটি কিনে নিল। এখন না আছে কোনো ভৃত্য, না আছে সেই আভিজাত্য। পরিবারটি গ্রামের এক কোণে একটি ছোট ঘরে এসে আশ্রয় নিল। মেহেরের বিলাসবহুল জীবন হঠাৎ করেই খুব ছোট হয়ে গেল। এক সন্ধ্যায় মেহের সেই ছোট ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে পড়ল বহু বছর আগের সেই দিনটির কথা। এক যুবক যে একদিন তার বাবার মজলিসে এসেছিল, সোজা হয়ে দাঁড়িয়েছিল, যার চোখে ছিল সততা আর হাতে ছিল কেবল আত্মসম্মান। সাগরের কথা মনে পড়তেই তার বুকে এক তীব্র অনুশোচনা হলো। ওদিকে অনেক দূরের সেই শহরে সাগর তার নতুন দোকানের সামনে দাঁড়িয়েছিল। বহু বছর পর তার মনে এক নতুন চিন্তার উদয় হলো। তাকে গ্রামে ফিরে যেতে হবে। সাফল্যের চূড়ায় থাকলেও তার অন্তরে একটি অভাব ছিল। যেখান থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, সেখানে তাকে ফিরে যেতেই হবে। তবে এবার আর খালি হাতে নয়। এক শান্ত সকালে সিদ্ধান্ত হয়ে গেল। দামি কাপড়ের বহর তৈরি হলো, সাথে কয়েকজন কারিগর। সাগর ঘোড়ায় সবার হয়ে সেই পুরনো রাস্তায় চলতে লাগল। গ্রামের সীমানায় পৌঁছে দেখল গ্রামটি খুব একটা বদলায়নি। সেই মাটির ঘর, সেই বাজার, কিন্তু সাগর বদলে গেছে। দামি পোশাক আর আত্মবিশ্বাসে ভরপুর এক ব্যক্তিত্ব। কেউ তাকে প্রথমে চিনতে পারল না। সে বাজারের সবচেয়ে বড় দোকানটি ভাড়া নিল এবং কাজ শুরু করল। কয়েকদিনের মধ্যে দোকানটি সেজে উঠল। খবর ছড়িয়ে পড়ল, কে এই নতুন ব্যবসায়ী? তারপর এক বৃদ্ধ ভালো করে লক্ষ্য করে চিৎকার করে বলল, আরে এ তো সেই সাগর দর্জি। খবরটি বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। যে সাগরকে একদিন বের করে দেওয়া হয়েছিল, আজ সে বাজারের সবচেয়ে বড় দোকানের মালিক হয়ে ফিরেছে। খবরটি মেহেরের কানেও পৌঁছাল। তার এক বান্ধবী এসে বলল, শুনেছিস সাগর দর্জি ফিরে এসেছে এবং বাজারে বিশাল দোকান খুলেছে। মেহের এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। সন্ধ্যার দিকে সাহস সঞ্চয় করে সে বাজারের দিকে রওনা দিল। তার বুক কাঁপছিল। দোকানের সামনে বিশাল ভিড় ছিল। ভেতরে সাগর একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কাপড়ের কাজ দেখছিল। চেহারা আগের মতোই ছিল, কিন্তু এখন তাতে এক গভীর স্থিরতা আর প্রশান্তি ছিল। মেহের ধীরে ধীরে এগিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। সাগর মাথা তুলল। দুজনের নজর মিলল। এক সংক্ষিপ্ত নীরবতার পর সাগর খুব সাধারণ স্বরে বলল, এসো মেহের। মেহের মাথা নিচু করে ধীরে ধীরে বলল, আমি শুধু এটা বলতে এসেছি যে সেদিন আমি ভুল করেছিলাম। আমি সে সময় খুব নিচু মনের অধিকারী ছিলাম। মানুষের মর্যাদা বুঝতাম না। তোমার অপমান সেদিন আমার কাছে সাধারণ মনে হয়েছিল, কিন্তু আজ সেই ভুল আমার বুকে পাথরের মতো চেপে আছে। একটু থেমে সে আবার বলল, সেই সবচেয়ে কঠিন কথাটি, যদি তুমি এখনও চাও তবে আমি তোমার জীবন সঙ্গিনী হতে রাজি আছি। চারপাশে বাজারের কোলাহল ছিল, কিন্তু সেই মুহূর্তটি ছিল একদম আলাদা। সাগর তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকল। তার চোখে না ছিল রাগ, না ছিল আনন্দ, ছিল শুধু এক গভীর শান্তি। তারপর সে স্থির কণ্ঠে বলল, মেহের, যেদিন আমি তোমার বাবার মজলিসে গিয়েছিলাম, আমার কাছে টাকা ছিল না, কিন্তু একটি জিনিস ছিল, সেটি হলো আমার আত্মসম্মান।
সেদিন তুমি সেটিই ভেঙে চুরমার করে দিয়েছিলে। একটু থেমে এসে আবার বলল, সেদিনের পর থেকে আমার জীবন বদলে গেছে এবং আমি নিজেও বদলে গেছি, কিন্তু আমার মন এখন আর সেই পুরনো জায়গায় নেই। মেহের আর একটি শব্দেও না বলে মাথা নিচু করে চলে গেল। সাগর তাকে ভিড়ের মধ্যে মিলিয়ে যাওয়া পর্যন্ত দেখতে থাকল, তারপর আবার নিজের কাজে ফিরে গেল, যেন জীবনের এক পুরনো অধ্যায়ে চিরতরে বন্ধ হয়ে গেল। 1 মাস পর সাগরের বিয়ে হলো গ্রামের এক সাধারণ মেয়ের সাথে, যে ছিল এক পুরনো দর্জির মেয়ে। না ছিল সে ধনী, না ছিল রূপের অহংকার, ছিল শুধু এক পবিত্র হৃদয়। গ্রামবাসী বাজারে দাঁড়িয়ে বলাবলি করতে লাগল সেই মানুষটির কথা, যে একদিন নিঃস্ব হয়ে বেরিয়েছিল আর শক্তিশালী হয়ে ফিরে এসেছে। আর সাগর জানত যে অপমান তাকে ভেঙে দেওয়ার জন্য করা হয়েছিল, সেই অপমানই তার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিল। শিক্ষা। দুনিয়ার অনেক মানুষের মর্যাদা টাকা, দামি পোশাক আর ঘরবাড়ি দিয়ে বিচার করে, কিন্তু সময় বদলায় এবং তা খুব দ্রুত। জ্ঞানী মানুষ তিনি, যিনি মানুষের আসল পরিচয় তার চরিত্র এবং তার সম্মানকে চিনতে পারেন। কারণ টাকা আসে আবার চলে যায়, কিন্তু আত্মসম্মান একবার ভেঙে গেলে ক্ষমা চাইলেও তার আগের মতো ফিরে আসে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।